তৃণমূলের পক্ষ থেকে আর একটা টেপ প্রকাশ করা হয়েছে, যেখানে কয়েকজন ডাক্তারের নিজেদের মধ্যেকার, আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে নিজেদের মধ্যেকার কথোপকথন শোনানো হচ্ছে। আমি জানি না সেই টেপ সত্যি কি মিথ্যে, কিন্তু যদি সেটা সত্যিও হয়ে থাকে, কি আছে সেই টেপে? কোনো নাশকতার কথা বলা আছে? কোনো বেআইনি কথা বলা আছে? কোনো সংবিধান বিরোধী কথা বলা আছে? একটা আন্দোলনে যদি এরকম হয়ে থাকে, কেউ বলছে আমাদের এইটা করা উচিত, কেউ বলছে আমাদের ওইটা করা উচিত, কেউ যদি বলে আমাদের 3 ঘন্টা অনশন করা উচিত, কেউ যদি বলে আমাদের 5 ঘন্টা রাস্তা অবরোধ করা উচিত, এইটুকু কথা দুজন আন্দোলনকারীর মধ্যে হতে পারবে না? তার জন্য তাদের ফোনে সার্ভেলেন্স লাগিয়ে সেই ফোন তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ করবেন, তারপর ওনারা অজুহাত দিচ্ছেন যে আন্দোলনকারীদের পক্ষ থেকে নাকি ওনাদের কাছে সব খবর পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা বিচারপতিদের কাছে আবেদন করছি, এই যে সার্ভেলেন্স স্টেট এটা তৈরি করেছে, তার অবিলম্বে আদালত এখানে হস্তক্ষেপ করুন, নাহলে এরপরে বিচারপতিদের ফোন ট্যাপ করে বিচারপতিরা তাদের পারিবারিক জীবনে কি কথা বলছে, তাদের ব্যক্তি জীবনে কি কথা বলছে, বিচারপতিদের ফোন ট্যাপ করে সেই কথার ভিত্তিতে তাদেরকে ব্ল্যাকমেল করে বিচার বার করে আনার চেষ্টা করবে এরা। এই ঘটনা ঘটেছে, আপনারা জানেন, আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির পরিবারকে টার্গেট করা হয়েছে, তার বিদেশে পড়াশোনা করা মেয়েকে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস খালি ভাইপোকে বাঁচানোর জন্য। এই ঘটনা আজ থেকে কয়েকদিন আগে ঘটেছে, আপনারা সবাই সব জানেন। সুতরাং এই সার্ভেলেন্স চলতে দেওয়া যায় কিনা, এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপ আমরা চাই। মানুষের কাছে আমরা আবেদন করছি এই ব্যাপারে সবাই যেন আমরা একসঙ্গে সোচ্চার হতে পারি। সল্টলেকে ধর্ণামঞ্চ, আন্দোলনকারীদের ধর্ণামঞ্চকে সিসিটিভি দিয়ে ঘিরে ফেলা হলো। আমরা পরিষ্কারই দাবি করছি বিধাননগর কমিশনারেট থেকে জানাক ওই সিসিটিভিগুলো অডিও এনেবেলড কিনা। ওখানে সিসিটিভি লাগানো হয়েছে শুধুমাত্র ডাক্তাররা কে কার সঙ্গে কি কথা, মানে তারা কি করছেন না করছেন, সেখানে কোনো আক্রমণ হচ্ছে না হচ্ছে কিনা সেটাকে দেখার জন্য, নাকি আন্দোলনকারীরা নিজেদের মধ্যে কি কথা বলছেন, কি করছেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের প্রস্তাব নিয়ে এরা কি ভাবছেন না ভাবছেন, সেখানে ব্যক্তিগতভাবে কার অবস্থান কি, সেইগুলোর ওপর আড়ি পাতার জন্য সিসিটিভি লাগানোর অশিলায় অডিও এনেবেলড সিসিটিভি লাগিয়ে তাদের কথার, তাদের নিজেদের মধ্যেকার কথাবার্তায় আড়ি পাতা হচ্ছে। আমরা দাবি করছি বিধাননগর কমিশনারেট থেকে আমাদেরকে জানানো হোক সিসিটিভিগুলো অডিও এনেবেলড সিসিটিভি কিনা, নাকি ওগুলো শুধুমাত্র দেখার জন্য সিসিটিভি। না হলে যে আক্রমণ কোনোদিন হয়নি সল্টলেকে, তার জন্য কলতান জেল খাটছে। যে আক্রমণ কোনোদিন হয়নি যুবভারতী ক্রীড়াঙ্গনে, যে নাশকতা হয়নি, তার জন্য খেলা বন্ধ করে দেওয়া হলো, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান সমর্থকদেরকে রাস্তায় ফেলে মারা হলো। আর যে নাশকতা হয়েছে, যে আক্রমণ হয়েছে আরজি করে 14 তারিখ রাত্রিবেলা, তার কোনো খবর না পুলিশের কাছে, না তৃণমূলের কাছে, না অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকে। 5000-এর ওপর লোক ঢুকে ভাঙচুর করে বেরিয়ে চলে আসলো, পুলিশ দাঁড়িয়ে রথের মেলা দেখার মতো করে ভাঙচুর দেখলো। এগুলো অ্যাডমিনিস্ট্রেশন চলছে। আমাদের খালি নয়, আপনাদেরও এখানে আপনারা কজন বলতে পারবেন কিনা জানি না, কিন্তু আপনারা বলুন না, গত 7-8 বছরে কোন সাংবাদিক আছেন যারা কোনো কথা, যে কথা আপনি চান না যে অন্য কেউ জানুক, সেটা হোয়াটসঅ্যাপ কলে না বলে, ফেস টাইমে না বলে আপনারা নর্মাল ফোনে বলেছেন? উত্তর দিতে হবে না, এটা তো আমার উত্তর দেওয়ার জায়গা, আপনাদের নয়। আমি প্রশ্নটা করলাম, উত্তর আপনারা সবাই মনে মনে জানেন। আমি আপনাদেরকে বলছি, তৃণমূলের অনেক নেতা, তাদের সাথে তো আমাদের কথা হয়, অর্ধেক খবর তো ওরাই দেয়। কেউ কখনো নর্মাল ফোনে ফোন করে না, মোবাইলে ফোন করে, এই মানে হোয়াটসঅ্যাপ কলে ফোন করে। এ তো সবাই জানে, গত 7-8 বছর ধরে সার্ভেলেন্সের মধ্যে আমরা আছি। কিন্তু এত কিছু করেও আমাদের বিরুদ্ধে কিছু করতে পারেনি, কেননা আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা ভারতের সংবিধান মেনে আমরা রাজনৈতিক লড়াই করছি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং আমাদের ব্যক্তিগত জীবনে কোনো দুর্নীতি নেই। আমরা কারোর কাছ থেকে হাত পেতে পয়সা খাই না, যে আমাদের ফোনে আড়ি পেতে আমাদের ঘুষ খাওয়া, আমাদের পয়সা দিয়ে চাকরি বেচার তথ্য পাওয়া যাবে। অতএব এত কিছু করে এতে আমাদের কোনো ক্ষতি ওরা করতে পারেনি। কিন্তু আজকে যে পথে এরা যাচ্ছে, এই যে আন্দোলনকারীদের ওপর সার্ভেলেন্স চালাচ্ছে এবং ঘোষণা করছে তারা গর্বের সঙ্গে, এই ফাঁস করছি, ওই ফাঁস করছি, আমি বলছি এর আওতার বাইরে আদালতের বিচারপতিরা থাকতে পারবেন তো? এদের নেতাদের বিরুদ্ধে এই যে প্রতিটা মামলা এখন আদালতে যায়, কেউ বেল পাচ্ছে না, এরা ইমিউনিটি চাইছে, তদন্তের স্টে অর্ডার চাইছে, খারিজ হয়ে যাচ্ছে, এরপর তো আদালতের বিচারপতিদেরকে এরা ব্ল্যাকমেল করবে এইসব বলে। ওই অবধি যেতে দেওয়ার আগে এই সম্পর্কে একটা স্বচ্ছ তদন্ত হবে কিনা, যেটা বিকাশ ভট্টাচার্য আপনারা জেনেন, গতকাল উনিও বলেছেন যে আমরা এই পুরো ব্যাপারটাকে নিয়ে সিবিআই তদন্ত চাইব দরকার হলে। এই তদন্তটা হওয়া খুব দরকার, খালি আমাদের জন্য না, এটা সবার জন্য।
দেখুন, ওখানে তো আন্দোলন করছেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, এবং আপনারা জানেন প্রথম দিন থেকেই আমরা কখনো ওনারা কোন পথে আন্দোলন করবেন সেটা আমরা আমাদের দিক থেকে ডিকটেট করতে যাইনি, বা আমরা সেটা বলতেও কখনো যাইনি। আমরা বলেছি ওনারা যাই সিদ্ধান্ত নেবেন নৈতিকভাবে, মানবিকতার জায়গা থেকে এবং রাজনৈতিক অবস্থান থেকেও আমরা ওনাদের সিদ্ধান্তের সঙ্গে আছি। আমরা এই সম্ভাবনাটার কথা বললাম। যদি ওনারা মনে করেছেন যে ওনাদের ইন্টিগ্রিটি, ওনাদের হচ্ছে কি বলবো, যে ওনাদের যে গণতান্ত্রিক পরিসর সেটা কোনোভাবে কম্প্রোমাইজড হচ্ছে, কোনো একটা প্রশ্নের সামনে পড়ে যাচ্ছে, তাহলে ওনারা যদি মনে করেন, আমার মনে হয় যে ওনারাও জানতে চান এটা বিধাননগর কমিশনারেটের কাছে। এবং দেখুন একটা জিনিস ভাবুন, ওখানে একজন ডাক্তার, তিনি তার পরিবারকে ছেড়ে সব কিছুকে ছেড়ে রাস্তায় পড়ে আছেন। তিনি তার ফোনে আর একজনের সাথে যে খালি আন্দোলন নিয়ে কথা বলেন তা তো নয়, তিনি তো তার স্ত্রীর সাথেও কথা বলতে পারেন, তার স্বামীর সাথেও কথা বলতে পারেন, তার প্রেমিকার সাথেও কোনো ব্যক্তিগত বিষয়ে কথা বলতে পারেন। কিন্তু তার কোনো পরিবারের কোনো সমস্যা নিয়ে একজনের সাথে আলোচনা করতে পারেন, যেটা তার একান্তই তার পরিবারের ব্যাপার, যেটা বাইরের লোকের জানার কথা নয়। এবার আড়িটা যিনি পাচ্ছেন, যদি এরকম হয়ে থাকে, তাহলে তার কানে যে খালি ওই আন্দোলন সংক্রান্ত আলোচনার সময় তার কানের ঘন্টা বেজে উঠছে এমন তো নয়। একজন মানুষ তার পারিবারিক জীবনে কি কথা বলবেন, তার ব্যক্তিগত জীবনে কি কথা বলবেন, সব কথাই আড়ি পেতে শোনা হচ্ছে। কালকে একজনের আন্দোলনে তার অবস্থান এদের পছন্দ হলো না, তো বললো যে তোমার এইটাকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে আন্দোলন ভাঙার চেষ্টা করলো, এরকমও হতে পারে। সুতরাং এই কারণেই আমি বলছি এবং আজকে তৃণমূল ক্ষমতায় আছে, এটা যদি আজকে এস্টাবলিশড হয়ে যায়, কালকে অন্য কেউ ক্ষমতায় এসে আমরা সেই কাজ করতে পারি। সুতরাং তৃণমূলের নেতাদের উপর এই কাজ চলতে পারে কালকে। পেগাসাস নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দেশে কি হয়েছে, এবং সেখানে সমস্ত বিরোধী দল একসঙ্গে পার্লামেন্টে এই ব্যাপারে আওয়াজ তুলেছে। সুতরাং সবার জন্য, সবার স্বার্থে, যারা রাজনীতি করেন, যারা সাংবাদিক, যারা এনজিওতে কাজ করেন, যারা কোনো না কোনো রকমভাবে পাবলিক লাইফে আছেন, সবার স্বার্থে, যারা জুডিশিয়ারিতে আছেন, যারা এক্সিকিউটিভে আছেন, তাদের সবার স্বার্থে এই ব্যাপারে ক্ল্যারিটির দরকার। এই প্রথম দেখা গেল যে পুরো এক কর্তব্যরত পুলিশ কর্তাকে গ্রেফতার করা হয়েছে অভয়ের খুন এবং ধর্ষণের মামলায়। এটা কি পুলিশের কাছে লজ্জা নয়? দেখুন, লজ্জাজনক ভূমিকা পুলিশ চিরকালই পালন করে এসেছে 10-12 বছর ধরে। আজকে বলতে পারেন এটা লজ্জাজনক পরিণতি। এই পরিণতিটা খুব লজ্জার, কিন্তু ওনারা একদিন ধরে যে ভূমিকাটা পালন করে এসেছেন সেটা আরও লজ্জার। আমরা এইটুকু বলছি, যাদের কথায় আপনারা এই ভূমিকাটা পালন করেছেন, যখন বিপদে পড়লেন তখন তারাও কেউ বাঁচাতে পারলেও না, বাঁচাতে চাইলেও না। অতএব আপনারা ভেবে দেখুন এইটা কতদিন আপনারা আর করে যাবেন। দেখুন, ইনি টালা থানার ওসি, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এফআইআর করতে কেন দেরি হয়েছে, কেন ক্রাইম সিনটাকে সিকিউর করা হয়নি, তার পেছনে কি উদ্দেশ্য আছে, অবশ্যই ওনাকে তার প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আপনারা একবার বলুন, ওখানে স্বয়ং পুলিশ কমিশনার তখন ওখানে উপস্থিত, আপনারা জানেন বিনীত গোয়েল, তিনিও সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিকেলের দিকে। ওখানে একাধিকজন আইপিএস অফিসারকে নিয়ে এসআইটি গঠন করা হয়েছে। অতএব যে আইপিএস অফিসাররা এসআইটিতে আছেন, পুলিশ কমিশনার একজন আইপিএস অফিসার, তিনি সেই ক্রাইম সিনে পৌঁছেছেন। এফআইআর করতে দেরি হওয়া, ওখানে এভিডেন্স ট্যাম্পার্ড হওয়ার ব্যাপারে কোনো উত্তর দেওয়ার দায় কি পুলিশ কমিশনার এবং এসআইটিতে থাকা আইপিএস অফিসারদের নেই? সব দায় শুধুমাত্র থানার একজন ওসির? এর উত্তরগুলো আমাদেরকে পেতে হবে। এবং যারা আমাদের রাজ্য ক্যাডারের যারা পুলিশ কর্মী, তাদেরকেও আবেদন করছি যে আপনাদেরকে কিভাবে বলির পাঠা করা হচ্ছে সেটাও আপনারা ভেবে দেখুন।